জয় হিন্দ, জয় ভারত। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। বাংলা ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো দেখো, আজকে আমরা ডাব্লিউপি কনস্টেবল 2025কে তোমরা যারা টার্গেট রেখেছো, যারা যারা এক্সাম দেবে, ঠিক আছে, তাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমাদের আজকে ক্লাস 2 ভারতের ভূপ্রকৃতি থেকে, অলরেডি আমরা ক্লাস 1 ভারতের ভূপ্রকৃতি থেকে করে ফেলেছি, কারণ ভারতের ভূপ্রকৃতিকে টোটাল আমরা 7টি ভাগে ভাগ করেছিলাম। এই 7টি ভাগের মধ্যে টোটাল 3টি ভাগ আমাদের প্রথমে হয়ে গেছে। আজকে আমরা 4টি ভাগ দেখব। দেখো, ভারতের ভূপ্রকৃতির প্রথম ক্লাস যারা তোমরা এখনও দেখোনি তারা অবশ্যই দেখে নেবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে। তো দেখো, এর আগে ক্লাসে আমাদের কী কী হয়েছিল, উত্তরে পার্বত্য অঞ্চল, উত্তরে সমভূমি অঞ্চল এবং মরুভূমি অঞ্চল, এই 3টি পার্ট বা অংশ অলরেডি আমাদের শেষ হয়ে গেছে। আজকে আমরা দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল, মধ্য ভারতের উচ্চভূমি, সমভূমি, উপকূলীয় সমভূমি অঞ্চল, প্লাস আমরা আজকে দ্বীপপুঞ্জও কিন্তু নিয়ে আলোচনা করব। তো দেখো, তোমরা দেখতে পাচ্ছ মিশন পুলিশ ব্যাচের, এটা আমাদের স্পেশালি তোমাদের জন্য বানিয়েছি। এখানে তোমরা পাচ্ছ ফুল কনসেপ্ট প্লাস গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে কিন্তু আজকে আমরা আমাদের এই দ্বিতীয় ক্লাসে বা ক্লাস 2তে কিন্তু আমরা আলোচনা করব। তো শুরু থেকে শেষ পর্যন্ত সকলেই ক্লাসটি দেখবে। তো দেখো, প্রথমে কি রয়েছে, দাক্ষিণাত্য মালভূমি অঞ্চল। দাক্ষিণাত্য মালভূমি অঞ্চল তোমরা দেখতে পাচ্ছ এই ভারতের ম্যাপের মধ্যে কি কি রয়েছে। এই দক্ষিণ দিকের অংশটুকু দেখো, মহারাষ্ট্র পড়ছে দাক্ষিণাত্য মালভূমির মধ্যে, অন্ধ্রপ্রদেশ পড়ছে, এছাড়া পড়ছে আমাদের কর্ণাটকা রাজ্য, তামিলনাড়ু রাজ্য। দেখো, এই 4টি রাজ্য কিন্তু আমাদের অ্যাকচুয়ালি ডেকান মালভূমি বা দাক্ষিণাত্য মালভূমির মধ্যে পড়ছে। তো তোমরা ডেকান মালভূমির চিত্রটি এখানে দেখতেই পাচ্ছ। তো দেখো, এর সম্পর্কে আমরা আগে জেনে নিই। দেখো কী বলছে, উপদ্বীপীয় মালভূমির মূল ভূখণ্ডের নাম হচ্ছে দাক্ষিণাত্য মালভূমি। উপদ্বীপীয় যে মালভূমিটি রয়েছে তার মূল ভূখণ্ডের নাম হচ্ছে দাক্ষিণাত্য মালভূমি। দেখো, এটি উত্তরে বিন্ধ্য পর্বত, উত্তরে যদি আমরা দেখি বিন্ধ্য পর্বত রয়েছে, দক্ষিণে কন্যাকুমারিকা অন্তরীপ, আমরা যদি নিচে দেখি এখানে কন্যাকুমারিকা অন্তরীপ রয়েছে, পূর্বে পূর্বঘাট পর্বতমালা বা মলয়াদ্রি, এই দিকে রয়েছে আমাদের কি পূর্বঘাট পর্বতমালা বা মলয়াদ্রি, যেটাকে আমরা ক্ষয়জাত পর্বত বলতে পারি, এবং পশ্চিমে রয়েছে কি পশ্চিমঘাট পর্বতমালা। আর আমাদের এইদিকে কি রয়েছে, এই জায়গার মধ্যে কি রয়েছে, এই অংশটুকুর মধ্যে পশ্চিমঘাট পর্বতমালা রয়েছে, বা যেটার অপর নাম কিন্তু সহ্যাদ্রি। বোঝা গেল? এবার দেখো, মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু রাজ্যের মালভূমি এই অঞ্চলে কিন্তু অন্তর্গত। কি বললাম, এই যে মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু, এই 4টি রাজ্যের কিন্তু এই দাক্ষিণাত্য বা ডেকানট্রা মালভূমির কিন্তু অন্তর্গত। বোঝা গেল? নেক্সট দেখো কি রয়েছে, দাক্ষিণাত্য মালভূমির ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য। এই যে এখানকার মালভূমিটা যে রয়েছে, দক্ষিণ ভারতের দিকে যে মালভূমিটা রয়েছে তার আমরা প্রাকৃতিকগত কী দেখব, বৈশিষ্ট্য দেখব, ক্যারেক্টার। ঠিক আছে, দেখো অ্যাকচুয়ালি ক নম্বরে আমরা রেখেছি ক, খ, গ, ঘ, উম, 5টা আমরা বৈশিষ্ট্য পড়ে দেখে নেব একে একে। দেখো, এই মালভূমিটি ত্রিভুজাকৃতি। আমরা যদি গড় করে ভালো করে লক্ষ্য করি, দেখো এই মালভূমিটি অ্যাকচুয়ালি ত্রিভুজাকৃতি। ত্রিভুজাকৃতি বলতে যার 3টি কোণ রয়েছে তাকে আমরা কি বলবো, ত্রিভুজ বলি, তাই তো? তো দেখো, 1টি কোণ, 2টি কোণ, 3টি কোণ, তাই তো? তো এই অংশটা আমরা কি দেখতেছি, 3 কোণা দেখতেছি বা ত্রিভুজাকৃতি দেখতেছি, তাই তো? নেক্সট দেখো কি বলছে, এবং 3 দিকে পর্বত বেষ্টিত। এবং আমরা যদি লক্ষ্য করি এখানে আমাদের 3 দিকে কি রয়েছে, পর্বত বেষ্টিত। একটা হচ্ছে বিন্ধ্য পর্বতমালা, পূর্বঘাট পর্বতমালা, এবং এদিকে কি রয়েছে, পশ্চিমঘাট পর্বতমালা। তো যেদিকে আমরা তাকাবো সেদিকে কিন্তু পর্বত বেষ্টিত রয়েছে। কি বললাম, উত্তরে বিন্ধ্য পর্বতমালা, পূর্ব দিকে পূর্বঘাট পর্বতমালা বা মলয়াদ্রি, পশ্চিম দিকে যদি আমরা দেখাই তাহলে পশ্চিমঘাট পর্বতমালা বা সহ্যাদ্রি রয়েছে কিন্তু এখানে। এবার দেখো কি বলছে, এগুলির মধ্যে উত্তরে আছে আমাদের সাতপুরা মহাকাল পর্বতশ্রেণী, এবং পশ্চিমে আছে পশ্চিমঘাট পর্বতমালা বা সহ্যাদ্রি, এবং পূর্বে রয়েছে পূর্বঘাট বা মলয়াদ্রি। এবার দেখো, সাতপুরা থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় আসে, সাতপুরা যে পর্বতশৃঙ্গটা রয়েছে সেটা কিন্তু আমাদের হোস জাতীয় পর্বত, সাতপুরা বা স্তূপ জাতীয় কিন্তু পর্বত। ঠিক আছে, ওকে। এবার খ নম্বরটা দেখে নিই কী রয়েছে। এই অঞ্চলটি পৃথিবীর প্রাচীনতম ভূভাগ বা শিল্ট মালভূমির কিন্তু অংশ। এটি কি দেখলো, তাহলে দেখলাম খ নম্বরটা কী রয়েছে, এই অঞ্চলটি পৃথিবীর প্রাচীন ভূভাগ বা শিল্ট মালভূমির কিন্তু অংশ। গ নম্বরটা দেখো কী রয়েছে, এই অঞ্চলটি গ্রানাইট এবং নিস প্রভৃতি আগ্নেয় এবং রূপান্তরিত শিলা দ্বারা কিন্তু গঠিত। কি বললাম, এই অঞ্চলটি গ্রানাইট প্লাস হচ্ছে নিস প্রভৃতি আগ্নেয়শিলা বা রূপান্তরিত শিলা দ্বারা কিন্তু এই অংশটি
অ্যাকচুয়ালি গঠিত রয়েছে। ঘ নম্বর দেখো কী রয়েছে, এই মালভূমিটি পশ্চিম থেকে পূর্বে ঢালু। আর এক বৈশিষ্ট্য হলো কি, পশ্চিম থেকে পূর্বে ঢালু এবং উত্তরাংশের তুলনায় দক্ষিণাংশ ক্রমশ উঁচু। বোঝা গেল? এবার দেখো পশ্চিম থেকে পূর্ব দিকে ঢালু। এবার আমরা যদি দেখি এই যে অংশটা যদি আমরা দেখি কি বলছে, পশ্চিম থেকে পূর্ব দিকে ঢালু, কারণ এখানে আমরা যদি দেখি কি রয়েছে, পশ্চিমঘাট পর্বতমালা রয়েছে বা সহ্যাদ্রি রয়েছে। তো এখান থেকে দেখবো আমরা কি গোদাবরী নদী, কৃষ্ণা নদী, কাবেরী নদী, এই নদীগুলো কিন্তু পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে। এর মেন কারণ হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে ঢালু, মানে পশ্চিম থেকে পূর্ব দিকে নিচু অংশ কিন্তু রয়েছে, এটা থেকে আমরা অনুমান করতে পারি। এবার দেখো নম্বর কী রয়েছে, এই মালভূমিটির উত্তর পশ্চিমাংশে লাভা গঠিত বা ডেকান ট্র্যাপ অঞ্চল দেখা যায়। এখানে কি গঠিত দেখা যায়, উত্তর থেকে পশ্চিমাংশে লাভা গঠিত ডেকান ট্র্যাপ দেখা যায়। অ্যাকচুয়ালি এটা যদি আমরা দেখি না, প্রাচীনকালে এখানে কিন্তু আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে এই লাভা গঠিত মালভূমির কিন্তু সৃষ্টি হয়েছে, ঠিক আছে। তাই একে ডেকান ট্র্যাপ বলা হয়। ডেকান ট্র্যাপ কথার অর্থ হচ্ছে কি, ধাপ বা সিঁড়ি। ধাপে ধাপে দেখব যে এই পর্বতমালাগুলো গঠিত হয়েছে। এই যে এখানে তোমরা চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছ যে ধাপে ধাপে কিন্তু এই পর্বতশৃঙ্গগুলো কিন্তু উন্নীত হয়েছে, ঠিক আছে। তাহলে লাভা গঠিত বা ডেকান ট্র্যাপের অর্থ কি, ধাপ বা সিঁড়ি। বোঝা গেল? নেক্সট দেখে নিই কী রয়েছে, উপদ্বীপ মালভূমির আঞ্চলিক শ্রেণীবিভাগ। এটা দেখো প্রাকৃতিক 5টা ভাগে আমরা বৈশিষ্ট্য অনুযায়ী 5টা দেখলাম, যে তার ক্যারেক্টার বা বৈশিষ্ট্য দেখলাম প্রাকৃতিক অনুসারে। এবার আমরা শ্রেণীবিভাগ করব। এই যে দক্ষিণ ভাগটা রয়েছে, দাক্ষিণাত্য বা ডেকান মালভূমিটা রয়েছে, এর শ্রেণীবিভাগ আমরা করব, মানে কয়টি শ্রেণীতে ভাগ করব। প্রথমে দেখো সাতপুরা মহাকাল পর্বতশ্রেণী। দেখো কী রয়েছে এখানে, নর্মদা ও তাপ্তি নদীর মাঝখানে অবস্থিত সাতপুরা হলো একটি হোস্ট বা স্তূপ জাতীয় পর্বত, যেটা আমরা দেখলাম হোস্ট জাতীয় বা স্তূপ জাতীয় বলবো, সাতপুরা হয়ে যাচ্ছে। এরপর দেখো সাতপুরার সর্বোচ্চ শৃঙ্গ ধূপগড় পরীক্ষায় বারবার আসে, উচ্চতা হচ্ছে আমাদের 1350 মিটার। এরপরে কী রয়েছে দেখো, মহাকাল পর্বত, এর সর্বোচ্চ শৃঙ্গর নাম কি, অমরকণ্ঠ, যার উচ্চতা হচ্ছে 1097 মিটার। এরপরে দেখো পশ্চিমঘাট পর্বতমালা। তো এটা দেখলাম আমাদের উত্তরের ভাগ, ঠিক আছে, যেটাকে আমরা সাতপুরা বা মহাকাল পর্বতশ্রেণী বলছি। এরপরে আমরা কি দেখব, পশ্চিমঘাট বা পশ্চিমঘাট পর্বতশ্রেণী, যার অপর নাম হচ্ছে সহ্যাদ্রি। দেখো কি বলছে, পশ্চিমঘাট পর্বতশ্রেণীর দৈর্ঘ্য প্রায় 1600 কিমি এবং গড় উচ্চতা প্রায় 1200 মিটার। নেক্সট দেখো এই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, কলসুবাই। উচ্চতা যদি আমরা দেখি 1646 মিটার। কলসুবাইয়ের উচ্চতা 1646 মিটার। এটি আবার মহারাষ্ট্রেরও উচ্চতম শৃঙ্গ। অ্যাকচুয়ালি মহারাষ্ট্র মধ্যে আমাদের কি পশ্চিমঘাট পর্বতমালা রয়েছে। তো এখানকার যদি আমরা দেখি পশ্চিমঘাটের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কলসুবাই, যেটা কিন্তু মহারাষ্ট্রেরও উচ্চতম শৃঙ্গ। বোঝা গেল? এবার দেখুন কি রয়েছে, এই পর্বতের নাসিকের নিকট থলঘাট এবং পুনের নিকট ভোরঘাট গিরিপথ কিন্তু অবস্থিত। দেখো আমরা যদি দেখি এই লাইনের বরাবর 3টা ঘাট রয়েছে, একটা থলঘাট, একটা ভোরঘাট, আর সবার শেষে রয়েছে আমাদের দক্ষিণে রয়েছে পালঘাট। বোঝা গেল? তাহলে 3টি ঘাট কিন্তু রয়েছে। ওকে, দেখো এই পার্বত্য অঞ্চলে গোদাবরী, কৃষ্ণা, তুঙ্গভদ্রা প্রভৃতি নদীর উৎসস্থল। তো আমরা দেখলাম যে আমি কিছুক্ষণ আগেও বললাম যে তোমাদের যে এই যে পশ্চিমঘাট পর্বতমালাটা রয়েছে বা সহ্যাদ্রি পর্বতমালাটা যে রয়েছে, এই পর্বতমালার মধ্যে 3টি কিন্তু কি রয়েছে, নদীর উৎসস্থল রয়েছে, ঠিক আছে। মহারাষ্ট্র থেকে একটা, কর্ণাটক থেকে একটা, মহারাষ্ট্র থেকে 2টো, কর্ণাটক থেকে কিন্তু একটা রয়েছে। এরপরে দেখো নীলগিরি পর্বতশ্রেণী বা নীলগিরি পর্বত। দেখো কী বলছে, পশ্চিমঘাট পর্বতমালা ও পূর্বঘাট পর্বতমালাকে দক্ষিণে নীলগিরি পর্বত কিন্তু মিলিত করেছে। এবার যদি আমরা দেখি এই অংশটা, আমাদের এদিকে কি রয়েছে, এদিকে রয়েছে আমাদের পূর্বঘাট, এদিকে রয়েছে পশ্চিমঘাট। এটাকে এবার যুক্ত করেছে কি, এই যে যুক্ত করার অংশটার নাম হচ্ছে নীলগিরি। বোঝা গেল? পূর্বঘাট, পশ্চিমঘাট, একে যুক্ত করেছে কে, একে যুক্ত করেছে কিন্তু নীলগিরি। বোঝা গেল? এবার দেখো নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দোদাবেতা, যেটা পরীক্ষায় তোমাদের বারবার আসে। নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে দোদাবেতা, যার যেটা পরীক্ষায় বারবার আসে, যার উচ্চতা হচ্ছে 2637 মিটার। এরপরে দেখো কি বলছে, নীলগিরির দক্ষিণে পালঘাট গিরিপথ কিন্তু অবস্থিত। কিছুক্ষণ আগে বললাম থলঘাট, ভোরঘাট, পালঘাট। আর একটা রয়েছে আমাদের হলদিঘাটের যুদ্ধ, তাই না? আমরা দেখেছিলাম যে 1576 সালে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল। রানা প্রতাপ সিংহ আর হচ্ছে আমাদের আকবরের মধ্যে হয়েছিল, তাই না?
এবার দেখো এই যে কি বললাম হলদিঘাট, হলদিঘাট যদি আমরা দেখি, হলদিঘাট একটি গিরিপথ। হলদিঘাট গিরিপথটা অ্যাকচুয়ালি কোথায় রয়েছে? এটা কিন্তু রাজস্থানে রয়েছে, যেখানে আমাদের যুদ্ধ হয়েছিল, ঠিক আছে। মোগলদের সঙ্গে রাজপুতদের যুদ্ধ হয়েছিল, যদিও মোগলরা এই যুদ্ধে জিতেছিল 1576, হলদিঘাটের যুদ্ধ, রাজস্থান। ওকে, এরপরে দেখো কি বলছে, নীলগিরির পাদদেশে বিখ্যাত শৈল শহর হচ্ছে উটি। নীলগিরির পাদদেশে বিখ্যাত শৈল শহর উটি। এবার যদি বলা হয় পশ্চিমবঙ্গের একটি শৈল শহরের নাম বলো, তাহলে হয়ে যাবে আমাদের দার্জিলিং, কালিম্পং। কি বললাম, যদি তোমাদের প্রশ্ন করে, যেহেতু তোমরা WP দেবে, যেহেতু তোমাদের পরীক্ষায় আসতে পারে হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ থেকে, তো পশ্চিমবঙ্গের একটি শৈল শহরের নাম কি, বা দুটি যদি বলা হয়, একটা হচ্ছে দার্জিলিং আর একটা হচ্ছে কি কালিম্পং, ঠিক আছে। এরপরে দেখো এই গিরিপথের দক্ষিণে ঘন অরণ্য ঢাকা আনাইমালাই পর্বতের আনাইমুদি বা আনাইমুদি, যার উচ্চতা হচ্ছে 2695 মিটার, যেটা হচ্ছে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার আসে, প্রত্যেকটা যে লাইন রয়েছে, প্রত্যেকটা লাইনই তোমাদের ভীষণ ইম্পর্টেন্ট আপকামিং যে কোনো এক্সামের জন্য, ঠিক আছে। কি বললাম, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, এটা পরীক্ষায় আসে। আনাইমালাই পর্বতের হচ্ছে আনাইমুদি, যার উচ্চতা কি বললাম 2695 মিটার। এরপরে দেখো পূর্বঘাট পর্বতমালা বা মলয়াদ্রি। দেখো করমণ্ডল উপকূলের প্রায় সমান্তরালে বিচ্ছিন্ন কতগুলো শৈলশিরার সমষ্টি হলো এই পূর্বঘাট পর্বতমালা বা মলয়াদ্রি, যেটাকে আমরা অ্যাকচুয়ালি ক্ষয়জাত পর্বত বলো। কি বলবো, যেটাকে আমরা অ্যাকচুয়ালি ক্ষয়জাত পর্বত বলো, কারণ এই পর্বতটা প্রায় ক্ষয়েই গেছে, ঠিক আছে, মানে পূর্বঘাট পর্বতমালা। এরপরে দেখো কি রয়েছে, এটি ক্ষয়জাত পর্বত। পূর্বঘাটের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে জিন্দাগাদা, ঠিক আছে, জিন্দাগাডা, যার উচ্চতা হচ্ছে 1690 মিটার। কি বললাম, পূর্বঘাট বা মলয়াদ্রির সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে জিন্দাগাদা, যার উচ্চতা হচ্ছে 1690 মিটার। এরপরে দেখো কি রয়েছে, মহেন্দ্রগিরি আরেকটি রয়েছে উল্লেখযোগ্য পর্বতশৃঙ্গ, যার উচ্চতা হচ্ছে 1501 মিটার। এছাড়া রয়েছে অমরাকোন্ডা, যার উচ্চতা রয়েছে 1680 মিটার। পূর্বঘাটের এগুলো উল্লেখযোগ্য শৃঙ্গ। চলো নেক্সট, আমাদের তাহলে ডেকান মালভূমি বা দক্ষিণাত্যের মালভূমি কিন্তু এখন কমপ্লিট হয়ে গেল মোটামুটি, তাই না। এখন আমরা কি দেখব, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে মধ্য ভারতের উচ্চভূমি। অ্যাকচুয়ালি এই জায়গার মধ্যে আমাদের কি রয়েছে, মধ্য ভারতের উচ্চভূমি রয়েছে। দেখো মধ্য ভারতের উচ্চভূমি পশ্চিমে কি রয়েছে, আরাবল্লী, মানে আমরা যদি দেখি আরাবল্লী কোথায় রয়েছে, রাজস্থান রাজ্যে রয়েছে। এরপরে আমরা যদি দেখি পূর্ব ভারতের উচ্চভূমি এবং উত্তর ভারতের সমভূমি, মধ্যবর্তী স্থানে অবস্থিত উচ্চভূমিকে বলা হয় হচ্ছে ভারতের উচ্চভূমি। তার মানে আমরা যদি দেখি উত্তরে আমাদের কি রয়েছে, উত্তরে হচ্ছে আমাদের সমভূমি রয়েছে, ঠিক আছে। এইদিকেও আমাদের কি রয়েছে, মোটামুটি সমভূমি রয়েছে। এইদিকে তো আমাদের ডেকানটা মালভূমি রয়েছে, ঠিক আছে। তো এই মাঝখানের অংশটুকু এখানে কিছু পর্বত রয়েছে, যেমন বিন্ধ্য পর্বত, সাতপুরা পর্বত, মহাকাল পর্বত, ঠিক আছে। এছাড়া বুন্দেলখান্ড, বাগেলখান্ড, এছাড়াও ছোটনাগপুর মালভূমি, এই যে অংশটা, এই যে বেসিক্যালি যেগুলো বললাম সেগুলো হচ্ছে আমাদের মধ্য ভারতের উচ্চভূমি। বোঝা গেল? তো দেখো কী রয়েছে পূর্ব ভারতের উচ্চভূমি, যেমন হচ্ছে সমগ্র ঝাড়খণ্ড রাজ্য, পশ্চিমবঙ্গের পশ্চিমাংশে অংশ বিশেষ নিয়ে এই কিন্তু উচ্চভূমি গঠিত। তার মানে সমগ্র ঝাড়খণ্ড রাজ্য রয়েছে, আমাদের পার্শ্ববর্তী যে রাজ্য রয়েছে ঝাড়খণ্ড, সেই রাজ্যটাও রয়েছে। আর আমরা যদি দেখি পশ্চিমবঙ্গের যদি বলা হয় কোন রাজ্য সবথেকে বেশি দীর্ঘ সীমানা স্পর্শ করেছে পশ্চিমবঙ্গের সঙ্গে, সেটা হচ্ছে ঝাড়খণ্ড রাজ্য, ঠিক আছে। তাহলে ঝাড়খণ্ড সম্পূর্ণভাবে হয়ে গেল। ঝাড়খণ্ডের রাজধানী হচ্ছে রাঁচি। এবার আমরা দেখলাম যে পশ্চিমবঙ্গের আবার রয়েছে পশ্চিমাংশ, মানে হচ্ছে আমাদের পুরুলিয়া, বাঁকুড়া, এই যে অংশটুকু হচ্ছে আমাদের মালভূমির মধ্যে পড়ে বা উচ্চভূমির মধ্যে কিন্তু পড়ে। ওকে, নেক্সট দেখো কি বলছে, উপকূলীয় সমভূমি অঞ্চল। কি বলছে এখানে, উপকূলীয় সমভূমি অঞ্চল। দেখো উপকূলীয় সমভূমি অঞ্চলকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, যেমন হচ্ছে পশ্চিম উপকূলের সমভূমি আর হচ্ছে পূর্ব উপকূলের সমভূমি। তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি আমাদের পূর্ব উপকূলের সমভূমি এই জায়গাটা, আর এটা রয়েছে আমাদের কি পশ্চিম উপকূলের সমভূমি। বোঝা গেল? এই দুটো জায়গা হচ্ছে আমাদের উপকূলের সমভূমি। দেখো আমরা যদি টোটাল এখানে আমি বলে দিচ্ছি তোমাদের, যেটা কোস্টাল প্ল্যান বলা হয়, প্ল্যান মানেই হচ্ছে সমভূমি, কোস্টাল মানে হচ্ছে উপকূল, ঠিক আছে।
এবার আমরা টোটাল যদি দেখি পূর্ব দিকে 4টা আমাদের উপকূল ভাগ রয়েছে এবং পশ্চিম দিকে কটা রয়েছে 5টা কিন্তু উপকূল ভাগ রয়েছে। পূর্ব দিকে 4টা কী কী আমরা যদি দেখি এই যে এই পর্যন্ত এই জায়গাটা আমাদের নিতে হতো, এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গ, তারপরে রয়েছে আমাদের উড়িষ্যা, তারপরে রয়েছে অন্ধ্রপ্রদেশ, তারপরে রয়েছে তামিলনাড়ু। ঠিক আছে, কী কী বললাম? পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু। আর এদিকে কী রয়েছে? কেরালা, কর্ণাটকা, তারপর রয়েছে গোয়া, মহারাষ্ট্র, তারপরে রয়েছে কি গুজরাট। 5টা হলো কি না? কেরালা, কর্ণাটকা, গোয়া, মহারাষ্ট্র, কর্ণাটকা, এদিকে 5টা। তো টোটাল যে এর দৈর্ঘ্য আমরা যদি দেখি মূল ভূখণ্ডের মধ্যে এর টোটাল দৈর্ঘ্য যদি বলা হয় মূল কি বললাম মূল ভূখণ্ডে উপকূল রেখা দৈর্ঘ্য উপকূল রেখার দৈর্ঘ্য যদি আমি বলি, ঠিক আছে, তাহলে কি হবে আমাদের 6100 কিলোমিটার, কত কিলোমিটার রে? 6100 কিলোমিটার। একষট্টিশো কিলোমিটার উপরেরটুকু মুছে গেল মূল ভূখণ্ড, তাই তো 6100 কিলোমিটার। এবার যদি বলে টোটাল বলতে এখানে আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এখানে আমাদের কি রয়েছে লাক্ষাদ্বীপ। এবার যদি বলা হয় ভারতের মূল ভূখণ্ডের দৈর্ঘ্য কত, মূল ভূখণ্ডের দৈর্ঘ্য কত, তাহলে হয়ে যাবে কিন্তু এবার যদি বলা হয় মোট বা টোটাল যদি আসে তাহলে কিন্তু হয়ে যাবে 7516.6 কিলোমিটার। কি বললাম? 7516.6 কিলোমিটার, এটা গেল আমাদের টোটাল। এগুলো তোমরা সকলেই নোটস করে রাখবে, ঠিক আছে। এবার দেখো এর কিন্তু আবার আলাদা আলাদা নাম রয়েছে, একটু বলে দিই। দেখো পশ্চিমবঙ্গের উপকূলের নাম পশ্চিমবঙ্গ উপকূল, 157 কিলোমিটার দীর্ঘ, 157 কিলোমিটার দীর্ঘ। কী বললাম? পশ্চিমবঙ্গটা বললাম 157 কিলোমিটার দীর্ঘ, বোঝা গেল। এবার দেখো উড়িষ্যা উপকূলের নাম হচ্ছে উৎকল উপকূল, অন্ধ্র উপকূলের নাম হচ্ছে অন্ধ্র উপকূল। এবার দেখো এই দুটো উপকূল একসঙ্গে যুক্ত হয়ে নাম নিয়েছে কি উত্তর সরকার উপকূল। কি সরকার? উত্তর সরকার উপকূল, বোঝা গেল? উত্তর সরকার উপকূল। এবার দেখো এই যে তামিলনাড়ু উপকূল, এর নাম কিন্তু আবার করমণ্ডল উপকূল। সকলে তোমরা জানো তামিলনাড়ু উপকূলের নাম কি করমণ্ডল উপকূল। এবার দেখো কেরালা যে রয়েছে, কেরালা বা কেরল আমরা অনেকেই বলি, এর উপকূলের নাম হচ্ছে মালাবার উপকূল। কি উপকূল? মালাবার উপকূল। কর্ণাটক উপকূলের নাম কর্ণাটক, গোয়া উপকূলের নাম গোয়া উপকূল। যদি আমরা দেখি মহারাষ্ট্র উপকূলের নাম কিন্তু আলাদা রয়েছে, মহারাষ্ট্র উপকূলের নামও রয়েছে কোঙ্কণ উপকূল। কি উপকূল? পরীক্ষায় আসে কোঙ্কণ, কয়কার উময় ক আদন্তার ন, কোঙ্কণ উপকূল, বোঝা গেল। আর গুজরাট উপকূলের নাম গুজরাট উপকূল। এবার যদি বলা হয় কোন উপকূল সবথেকে বড় বা দৈর্ঘ্যের দিক দিয়ে, গুজরাট উপকূল। সেকেন্ডে কে রয়েছে? অন্ধ্রপ্রদেশ উপকূল। আর সবথেকে ছোট উপকূলের নাম হচ্ছে গোয়া উপকূল, বোঝা গেল। এটা আমাদের ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে। এবার দেখো পশ্চিম উপকূলের সমভূমি, দেখো উত্তরে কচ্ছের রান থেকে দক্ষিণে কন্যাকুমারী পর্যন্ত অঞ্চল জুড়ে আমাদের এই কী বলছে পশ্চিম উপকূল কিন্তু সমভূমি বিস্তৃত। তার মানে এখানে কি বলছে? এখানে আমাদের উত্তরে কচ্ছের রান থেকে এই যে কন্যাকুমারী অন্তরিকা পর্যন্ত কিন্তু আমাদের এই পশ্চিম উপকূল রয়েছে। এবার কচ্ছ কথার অর্থ কী? এখানে গুজরাটে রয়েছে আমাদের কচ্ছ কথার অর্থ হচ্ছে জলাভূমি। কী রয়েছে? কচ্ছ কথার অর্থ হচ্ছে জলাভূমি, বোঝা গেল। এবার দেখো পশ্চিম উপকূল সমভূমি অঞ্চলকে আমরা 4টে ভাগে ভাগ করতে পারি, যথা এই যেগুলো ভাগ বললাম। এক হচ্ছে গুজরাট উপকূল সমভূমি, গুজরাট উপকূল সমভূমি উত্তরে কচ্ছ এবং কাথিয়াবাড় থেকে দক্ষিণে মহারাষ্ট্র পর্যন্ত উত্তরসীমা পর্যন্ত এই গুজরাট উপকূল অবস্থিত। নেক্সট দেখো 2 নম্বরে কী বলছে? কোঙ্কণ উপকূলের সমভূমি। কী বলছে? কোঙ্কণ উপকূলের সমভূমি মহারাষ্ট্রের উত্তর সীমা অর্থাৎ সুরাটের কিছুটা দক্ষিণ থেকে গোয়া পর্যন্ত আমাদের এই কোঙ্কণ উপকূল সমভূমি বিস্তৃত। এরপরে দেখো কী রয়েছে? কর্ণাটক উপকূলের সমভূমি গোয়ার দক্ষিণে কারওয়ার উপদ্বীপ থেকে আমরা যদি দেখি কান্নানোর পর্যন্ত কিন্তু এই বিস্তৃত অঞ্চলটা হচ্ছে আমাদের কি কর্ণাটক উপকূল। 4 নম্বরে কী রয়েছে? মালাবারের উপকূলের সমভূমি, ঠিক আছে। তার মানে পশ্চিম ভাগটাকে আমরা 4টে ভাগে ভাগ করছি।
দেখো কি বলছে, কান্না নদ থেকে একেবারে দক্ষিণে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত মালভূমিকে আমরা কি বলতে পারি, এই মালাবার উপকূল। এই মালাবার উপকূলেই 1921 সালে, কত সালে, 1921 সালে কিন্তু যুদ্ধ হয়েছিল, যেটা মোপলা বিদ্রোহ নামে পরিচিত। ঠিক আছে, ভারতে কিন্তু যুদ্ধ হয়েছিল মোপলা বিদ্রোহ 1921 সালে। নেক্সট প্রশ্ন দেখো কী রয়েছে, প্রশ্ন তো নয়, নেক্সট পয়েন্ট খ নাম্বারটা আমরা দেখলাম পশ্চিমঘাট সমভূমি, এবার দেখব পূর্ব উপকূলের সমভূমি। ঠিক আছে, এবার কী রয়েছে, পূর্ব উপকূলের সমভূমি। দেখো এই উপকূল পশ্চিম উপকূল অপেক্ষা বেশি প্রশস্ত, উত্তর থেকে দক্ষিণে এই সমভূমিকে দুভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে, তার মানে এটার থেকে এটা কিন্তু বেশি প্রশস্ত, বোঝা গেল পূর্ব দিকটা। তো দেখো কি বলছে, 1 নম্বরে রয়েছে উত্তর সরকার উপকূল। কিছুক্ষণ আগেও তোমাদের উত্তর সরকার উপকূল সম্পর্কে আমি কিন্তু বললাম, তাই না? তোমাদের কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, যে স্যার আমার এখানে বুঝতে অসুবিধা হয়েছে। তো দেখো উত্তর সরকার উপকূলটা সম্পর্কে জেনে নিই। এই উপকূল উত্তরের সুবর্ণরেখা নদী মোহনা থেকে দক্ষিণে কৃষ্ণা নদীর মোহনা পর্যন্ত কিন্তু বিস্তৃত রয়েছে এই উপকূল। 2 নম্বর দেখো করমণ্ডল বা তামিলনাড়ু উপকূল, কৃষ্ণা নদীর বদ্বীপ থেকে কন্যাকুমারী পর্যন্ত এই পূর্ব উপকূল কিন্তু বিস্তৃত, বোঝা গেল। তো আমরা কী দেখলাম, একটা হচ্ছে উত্তর সরকার উপকূল দেখলাম, এই জায়গাটার মধ্যে উত্তর সরকার উপকূল, যদি দেখি আমরা এই জায়গাটা হচ্ছে উত্তর সরকার উপকূল, আর এটা হচ্ছে আমাদের করমণ্ডল উপকূল, দুটি কিন্তু ভাগ থাকলো, বোঝা গেল। এবার আসি ভারতীয় দ্বীপপুঞ্জ সম্পর্কে। দ্বীপপুঞ্জ বলতে আমি এখানে বলে দিয়েছিলাম যে আমাদের এখানে কি রয়েছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, আর এখানে আমাদের কি রয়েছে, লাক্ষাদ্বীপ রয়েছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে আমাদের বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগরে, আর রয়েছে লাক্ষাদ্বীপ রয়েছে আরব সাগরে। ঠিক আছে, এবার দেখো এই লাক্ষাদ্বীপটা যদি আমরা দেখি, একটা হচ্ছে প্রবাল কীট, এই প্রবাল কীটটা মরে জমে ঠিক আছে এই লাক্ষাদ্বীপ কিন্তু সৃষ্টি হয়েছে। লাক্ষাদ্বীপের রাজধানী যদি আমরা দেখি কাবারাত্তি, আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের হচ্ছে পোর্ট ব্লেয়ার। ঠিক আছে, তো এগুলো সম্পর্কে জেনে নেই। ভারতীয় দ্বীপপুঞ্জের মোটামুটি 2টি ভাগে বিভক্ত, একটা হচ্ছে বঙ্গোপসাগরের দ্বীপপুঞ্জ যেটা আন্দামান। দেখো কী বলছে, বঙ্গোপসাগরে অবস্থিত দ্বীপগুলির মধ্যে আন্দামান ও নিকোবর যেটা হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল দ্বারা বিচ্ছিন্ন। আমরা যদি দেখি এখানে আন্দামান রয়েছে, এখানে নিকোবর রয়েছে, এই যে মাঝখানের অংশটা এটাকে বলা হয় 10 ডিগ্রি চ্যানেল, এটাকে কী বলা হয় 10 ডিগ্রি চ্যানেল। ঠিক আছে, দ্বীপপুঞ্জ প্রধান। আর ভারতের দক্ষিণতম স্থলবিন্দু ইন্দিরা পয়েন্ট বা পিকমিলিয়ন পয়েন্ট কিন্তু এই জায়গার মধ্যে অবস্থিত। এই যে নিকোবরের মধ্যে আমরা যদি দেখি ভালো করে লক্ষ্য করি, তাহলে এখানে আমাদের দক্ষিণ ভারতের শেষতম স্থান আমাদের ইন্দিরা পয়েন্ট বা পিকমিলিয়ন পয়েন্ট কিন্তু অবস্থিত। এবার প্রশ্ন আরেকটা আসতে পারে, যদি বলা হয় মূল ভূখণ্ডের মধ্যে দক্ষিণ ভারতের স্থলবিন্দুর নাম কি, মূল ভূখণ্ডে, তাহলে হয়ে যাবে আমাদের কন্যাকুমারী অন্তরীপ। কী হবে, কন্যাকুমারিকা হয়ে যাবে। ঠিক আছে, এবার কন্যাকুমারিকা আমাদের কোথায় রয়েছে, তামিলনাড়ু রাজ্যের মধ্যে কিন্তু রয়েছে কন্যাকুমারিকা। আর আমরা যদি দেখি নিকোবর কিন্তু আমাদের শেষতম স্থান, নিকোবর দ্বীপপুঞ্জের রয়েছে আমাদের কি ইন্দিরা পয়েন্ট বা পিকমিলিয়ন পয়েন্ট। তো দেখো এই যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জটার যে রয়েছে এর রাজধানী কি বললাম, পোর্ট ব্লেয়ার বললাম। ঠিক আছে, এবার দেখো এখানে আরেকটা রয়েছে যেটার নাম হচ্ছে ডানকান প্যাসেজ। এই দেখো ডানকান প্যাসেজ যে রয়েছে যেটা গ্রেট আন্দামান অ্যান্ড লিটল আন্দামানকে পৃথক করেছে। গ্রেট আন্দামান বলতে বড় আন্দামান এবং ছোট আন্দামানকে কি করেছে, এ আবার ডানকান প্যাসেজ আবার কী করেছে, বিভক্ত কিন্তু করেছে। এবার দেখো এই যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে এখানে ভারতের 2টি আগ্নেয়গিরি রয়েছে, একটার নাম ব্যারেন আর একটার নাম হচ্ছে নারকন্ডাম। নারকন্ডাম হচ্ছে আমাদের মৃত আগ্নেয়গিরি আর ব্যারেন হচ্ছে আমাদের সুপ্ত আগ্নেয়গিরি, বোঝা গেল। তো এটা কিন্তু আমাদের ভীষণ গুরুত্বপূর্ণ এই যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জটা। এবার দেখো 2011 সাল পর্যন্ত আন্দামান নিকোবর ছিল কিন্তু ভারতের সবথেকে বড় কেন্দ্রশাসিত অঞ্চল। কি বললাম, 2011 সাল যে সেন্সাসটা রয়েছে, লাস্ট যেটা আমাদের সেন্সাস হয়েছিল, জনগণনা হয়েছিল, সেটা অনুসারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ হচ্ছে আমাদের সবথেকে বড় কি কেন্দ্রশাসিত অঞ্চল। যদিও এখন আমাদের সেন্সাস হয়নি, যদিও আমাদের বলা হয় যে এখন বর্তমানে আমাদের লাদাখ কিন্তু সবথেকে বড় কেন্দ্রশাসিত অঞ্চল, বোঝা গেল। এরপরে দেখো আরব সাগরের দ্বীপপুঞ্জ। ঠিক আছে, কি বলছে, আরব সাগরের অবস্থিত দ্বীপগুলি হলো দিভি, লাক্ষা, মিনিকয় দ্বীপপুঞ্জ। এদের একসঙ্গে কী বলা হয়, লাক্ষাদ্বীপ কিন্তু বলা হয়। অ্যাকচুয়ালি কী বললাম, লাক্ষাদ্বীপ হচ্ছে
কীট দ্বারা কিন্তু গঠিত। আমরা যদি দেখি 225 কিলোমিটার কিন্তু আমরা যদি দেখি কেরালা থেকে লাক্ষাদ্বীপের দৈর্ঘ্য, ঠিক আছে। এবার দেখো এগুলি প্রবাল গঠিত দ্বীপ। এগুলি কি অ্যাকচুয়ালি লাক্ষাদ্বীপটা হচ্ছে প্রবাল গঠিত দ্বীপ। সমুদ্রে বুকে অগণিত প্রবাল কীটের দেহ সঞ্চিত হয়ে এই দ্বীপপুঞ্জ কিন্তু সৃষ্টি করেছে। বোঝা গেল। এবার আসি এই ভারতের ভূপ্রকৃতি থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেখো কি রয়েছে। মালাবার উপকূলের বালিয়াড়িগুলো কী নামে পরিচিত? মালাবার উপকূলের বালিয়াড়িগুলো কী নামে পরিচিত? মালাবার উপকূলে অপশনগুলো দেখে নিই, কয়াল, টেরিস, বারখান, তির্যক বালিয়াড়ি। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে কি? বি নাম্বার অ্যান্সার, টেরিস বালিয়াড়ি। দেখো মালাবার উপকূলের যে হ্রদ রয়েছে সেটাকে কয়াল বলা হয়, আর বালিয়াড়িগুলোকে টেরিস বলা হয়। বারখান আর আমরা যদি দেখি তির্যক বালিয়াড়ি, অ্যাকচুয়ালি আমাদের মরুভূমি অঞ্চলে যে রয়েছে রাজস্থান, সেখানে কিন্তু এই দুই বালিয়াড়ি দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে বারখান বালিয়াড়ি আর একটা হচ্ছে তির্যক বালিয়াড়ি, ঠিক আছে। সিংহের মতো দেখতে যে বালিয়াড়িটা সেটাকে অ্যাকচুয়ালি কী বলা হয়? বারখান বালিয়াড়ি। আর রয়েছে তির্যক বালিয়াড়ি। আর আমরা যদি দেখি বালিয়াড়ি বা মরুভূমি অঞ্চলের যে মৃত্তিকাটা সেটাকে সিরোজেম মৃত্তিকা বলা হয়। আর যে ধরনের এই বালিয়াড়ির মধ্যে গাছ জন্মায় মরু অঞ্চলে সেটাকে বলা হয় জেরোফাইট। জেরোফাইট উদ্ভিদ কাদের বলা হয়? যে উদ্ভিদের মানে ছোটো গুল্ম জাতীয় উদ্ভিদ, ছোটো ঝোপঝাড় জাতীয় কাঁটা জাতীয় উদ্ভিদকে আমরা কি বলি? জেরোফাইট উদ্ভিদ কিন্তু বলি। চলো নেক্সট প্রশ্ন কী রয়েছে। সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সাতপুরা পর্বত কিছুক্ষণ আগেও আলোচনা করলাম, কলসুবাই, অমরকণ্টক, ধূপগড়, দোতাবেতা। তো সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অপশন নাম্বার সি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার, ধূপগড়। এবার দেখো কলসুবাই যদি আমরা বলি, পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে কলসুবাই, বা আমরা যদি বলি মহারাষ্ট্রের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কলসুবাই। অমরকণ্টক কি? মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে অমরকণ্টক। দোতাবেতা হচ্ছে কি? নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দোতাবেতা। বোঝা গেল। নেক্সট দেখো লাক্ষাদ্বীপ হলো, কিছুক্ষণ আগে বললাম লাক্ষাদ্বীপ প্রবাল দ্বীপ, মালভূমির অংশ, আগ্নেয় দ্বীপ, উপরে কোনোটি নয়। তো অপশন নাম্বার এ আমাদের এখানে সঠিক অ্যান্সার হচ্ছে প্রবাল দ্বীপ, ঠিক আছে। অগণিত প্রবালের দেহ ধ্বংসাবশেষ প্রবাল ধ্বংস হয়ে এই প্রবাল দ্বীপ কিন্তু সৃষ্টি করেছে। আর মালভূমি হচ্ছে আমাদের দক্ষিণ ভারতের যে অংশ, ডেকান ট্রাপ, যেমন মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু, এই অংশটা হচ্ছে মালভূমির অংশ। আগ্নেয় দ্বীপ কোনটাকে বলা হচ্ছে? আমাদের ব্যারেন হচ্ছে, নারকন্ডা হচ্ছে আগ্নেয় দ্বীপ, তাই তো। নেক্সট দেখো কি বলছে। কাশ্মীর উপত্যকা যে দুটি পর্বতের মাঝে অবস্থিত। কাশ্মীর উপত্যকা এর আগের ক্লাসে আমরা করেছিলাম, মানে প্রথম ক্লাসে ভারতের ভূপ্রকৃতির যে প্রথম ক্লাসটা হয়েছিল সেখানে আমরা কিন্তু এটা কিন্তু পড়েছিলাম। লাদাখ ওল্লে, পীরপাঞ্জাল এবং জাস্কার এবং লাদাখ, কারাকোরাম এবং লাদাখ। তো অপশন নাম্বার বি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে। পীরপাঞ্জাল এবং লাদাখ উপত্যকার মধ্যে আমরা যদি দেখি কাশ্মীর উপত্যকাটা রয়েছে। কাশ্মীর উপত্যকার যে দুটি পর্বতের মাঝে রয়েছে কাশ্মীরটা, সেটা হচ্ছে কি? পীরপাঞ্জাল ও লাদাখের মধ্যে কিন্তু রয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, ভারতীয় মরু অঞ্চলের প্রধান নদীটির নাম কি? এটিও করিয়েছিলাম, মানে বলেছিলাম ক্লাসে। চম্বল, পেন্নার, লুনি, সম্বর। তো আমাদের এখানে কি হবে? অপশন নাম্বার সি, লুনি হবে। এছাড়া যদি আমরা দেখি চম্বল হচ্ছে উত্তরবাহিনী নদী। চম্বল কি? ভারতের দীর্ঘতম উত্তরবাহিনী নদী। চম্বল হচ্ছে আবার যমুনার সবথেকে বড় উপনদী। পেন্নার যদি আমরা দেখি এটা হচ্ছে উপকূলীয়বর্তী নদী। লুনি আমাদের কি? অন্তর্বাহিনী নদী। সম্বর হচ্ছে একটা হ্রদ, ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ হচ্ছে এই সম্বর। নেক্সট প্রশ্ন দেখি কি রয়েছে। তাপ্তি নদীর উৎপত্তিস্থল কোথায়? তাপ্তি নদী, তাই তো। মুলতাই উচ্চভূমি, মহাবালেশ্বর শৃঙ্গ, মেবারের পাহাড়, অমরকণ্টক শৃঙ্গ। তো তাপ্তি নদীর উৎপত্তি যদি আমরা দেখি অপশন নাম্বার এ আমাদের এখানে সঠিক অ্যান্সার, মুলতাই উচ্চভূমি। মুলতাই উচ্চভূমি হচ্ছে আমাদের কি? এই তাপ্তি নদীর উৎপত্তিস্থল, ঠিক আছে। মহাবালেশ্বর শৃঙ্গ যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা যদি দেখি মহাবালেশ্বর শৃঙ্গ অ্যাকচুয়ালি আমরা যদি দেখি গোদাবরী নদী যে রয়েছে তারও উৎসস্থল। মেবারের পাহাড় যদি আমরা দেখি এখান থেকে দামোদর নদী উৎপত্তি লাভ করেছে। আর অমরকণ্টক শৃঙ্গ থেকে কিন্তু চম্বল, সোন এগুলো নদী কিন্তু বেরিয়েছে। বোঝা গেল। নেক্সট দেখো, চুম্বী উপত্যকা কোন দুটি জায়গার সীমানায় অবস্থিত? চুম্বী উপত্যকা এটাও করেছিলাম। চুম্বী উপত্যকা বিহার, নেপাল, সিকিম, ভুটান, অরুণাচল প্রদেশ। তো চুম্বী উপত্যকা অপশন নাম্বার সি আমাদের এখানে সঠিক অ্যান্সার। সিকিম এবং ভুটান যাওয়ার যে ভুটানের যে গেট রয়েছে, সীমানা রয়েছে, সেটাকে চুম্বী উপত্যকা বলা হয়। এই চুম্বী উপত্যকা দিয়ে কিন্তু আমরা কোথায় যেতে পারি? আমরা কিন্তু তিব্বতে যেতে পারি। বোঝা গেল। নেক্সট দেখো,
নিম্নলিখিত কোন রাজ্যে সহ্যাদ্রি পর্বতমালা অবস্থিত? সহ্যাদ্রি, সহ্যাদ্রি বলছে আমাদের পশ্চিমঘাট পর্বতমালাকে সহ্যাদ্রি পর্বতমালা বলা হচ্ছে। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, রাজস্থান। তো কোনটা হবে? অপশন নম্বর বি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে মহারাষ্ট্র। মহারাষ্ট্রের মধ্যেই আমরা যদি দেখি পশ্চিমঘাট পর্বতমালা কিন্তু অবস্থিত, তাই না? নেক্সট দেখো কি রয়েছে, পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালার নিচে কোন পর্বতমালার সঙ্গে যুক্ত করেছে? কি বলছে? পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতমালা নিচে কোন পর্বতমালার সঙ্গে যুক্ত হয়েছে, মানে অ্যাকচুয়ালি মিলিত করেছে। নীলগিরি, কারাকোরাম, আনামালাই, অমরকণ্টক। তো আমাদের এখানে দেখব অপশন নম্বর এ আমাদের এখানে সঠিক অ্যান্সার নীলগিরি। পশ্চিমঘাট পূর্বঘাটকে যুক্ত করেছে কে? নীলগিরি। আমি এর আগেও বলেছিলাম কারাকোরাম আমাদের উচ্চতম একবার উপরের দিকের অংশ রয়েছে কারাকোরাম। কারাকোরামের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে K2 বা গডউইন অস্টিন, যার উচ্চতা হচ্ছে 8611 মিটার। এটি হচ্ছে এই যে K2 বা গডউইন অস্টিন হচ্ছে ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ, তাই না? এই কারাকোরামের মধ্যে আমাদের সিয়াচেন হিমবাহ কিন্তু রয়েছে। আন্নামালাই হচ্ছে দক্ষিণ ভারতের একটা পর্বত, যার সর্বোচ্চ শৃঙ্গর নাম হচ্ছে আনাইমুদি। অমরকণ্টক কি? অমরকণ্টক হচ্ছে মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ অমরকণ্টক রয়েছে। এরপরে দেখো কী বলছে, ভারতের বৃহত্তম হিমবাহ কোনটির নাম কি? কিছুক্ষণ আগে বললাম হিসপার, বলটারো, সিয়াচেন, বিয়াফো। তো অপশন নম্বর সি আমাদের এখানে সঠিক অ্যান্সার। সিয়াচেন হচ্ছে ভারতের সবথেকে দীর্ঘতম কি হিমবাহ। বিশাল বরফের স্তূপকে আমরা কি বলতে পারি? হিমবাহ। 76 কিলোমিটার দৈর্ঘ্য। নেক্সট প্রশ্ন দেখো কি বলছে, চিল্কা এবং কলিরু হ্রদের মধ্যবর্তী উপকূলীয় সমভূমি নিচে কী নামে পরিচিত? চিল্কা আর হচ্ছে কলিরু হ্রদের মধ্যবর্তী উপকূলীয় সমভূমি কী নামে পরিচিত? উৎকল সমভূমি, কোঙ্কণ সমভূমি, অন্ধ্র সমভূমি, মালাবার সমভূমি। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার কি? উৎকল সমভূমি, এ নাম্বার। ঠিক আছে, কিছুক্ষণ আগে বললাম যে আমাদের উড়িষ্যা উপকূলকে উৎকল সমভূমি বলে, কোঙ্কণ তো আমরা মহারাষ্ট্রের উপকূল সমভূমি, অন্ধ্র সমভূমি অন্ধ্রপ্রদেশকে বলা হয়, মালাবার হচ্ছে কেরালা রাজ্যের সমভূমিকে মালাবার সমভূমি কিন্তু বলা হয়। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, ভারতের তুলা চাষের জন্য সর্বোচ্চ আদর্শ অঞ্চল কি? তুলা চাষ বা কার্পাস চাষ। ব্রহ্মপুত্র উপত্যকা, সিন্ধু গাঙ্গেয় সমভূমি, ডেকান ট্রাপ অঞ্চল, কচ্ছের রণ। তো অপশন নম্বর সি আমাদের যদি দেখি সঠিক অ্যান্সার ডেকান ট্রাপ অঞ্চল, মানে দাক্ষিণাত্য মালভূমি অঞ্চল। এটি অ্যাকচুয়ালি গ্রানাইট এবং নিজ শিলা দ্বারা গঠিত, আর এটি হচ্ছে আগ্নেয় এবং রূপান্তরিত শিলার উদাহরণ বলতে হচ্ছে। ডেকান ট্রাপ কথার অর্থ হচ্ছে কি? আমাদের ধাপ বা সিঁড়ি হচ্ছে ডেকান ট্রাপ কথার অর্থ, তাই না? তো ডেকান ট্রাপ মালভূমি অঞ্চল হচ্ছে আমাদের কি? কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। তো কৃষ্ণ মৃত্তিকায় বা কৃষ্ণ মৃত্তিকার অপর নাম হচ্ছে আমাদের কি? রেগুন মৃত্তিকা। এখানে কিন্তু সবথেকে বেশি কার্পাস বা তুলো চাষ ভালো হয়। তো দেখো এই ছিল আজকে আমাদের ভারতের ভূপ্রকৃতির সেকেন্ড পার্ট। ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটি তোমাদের সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ, এবং আমাদের দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।